আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, খালেদা জিয়ার এক পরামর্শেই বদলে গেল রাজনৈতিক দৃশ্যপট। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরামর্শেই বদলে গেছে রাজনৈতিক দৃশ্যপট। এর ফলে আগামী 13 জুন লন্ডনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী জাতীয় নির্বাচন কবে অনুষ্ঠিত হবে এ নিয়ে কয়েক মাস ধরে চলা রাজনৈতিক অস্থিরতা ভোটের সম্ভাব্য সময় ঘোষণার মাধ্যমে কিছুটা প্রশমিত হয়েছে। তবে এপ্রিল মাসে ভোটের সময় ঘোষণা বিএনপির প্রত্যাখ্যান করায় বিতর্কের পুরোপুরি এখনও থামেনি। এই পরিস্থিতির মধ্যে এখন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে আগামী শুক্রবার 13 জুন লন্ডনে ড ইউনূস ও তারেক রহমানের সম্ভাব্য সাক্ষাৎ বা বৈঠক। জানাবো, ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা আজ ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে ব্যাপক হারে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এতে দখলদার ইসরায়েলের বিমানবন্দরটি বন্ধ হয়ে গেছে, ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে ইয়েমেনের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি। এরপর জানাবো, ক্ষুধার্ত ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের ব্যাপক গোলাবর্ষণ, মৃত্যু শতাধিক। গাজার কেন্দ্রীয় অঞ্চলে ত্রাণ বিতরণে লাইনকে কেন্দ্র করে লাইনে দাঁড়িয়ে থাকা মানুষের উপর ইসরায়েলি ড্রোন কোয়াডকপ্টার থেকে গুলি চালানো হয়েছে। গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন বলছে, গত 27 মে থেকে ত্রাণ বিতরণ শুরুর পর এ পর্যন্ত ত্রাণ নিতে আসা লোকজনের উপর ইসরায়েলি বাহিনীর হামলায় 110 জনের মৃত্যু হয়েছে। এদিকে কলম্বিয়ায় 19 স্থানে বোমা হামলা। কলম্বিয়াতে অন্তত 19টি স্থানে একযোগে বোমা ও বন্দুক হামলা হয়েছে। সব হামলায় ড্রোনও ব্যবহার করা হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, দক্ষিণ পশ্চিম কলম্বিয়ায় ভয়াবহ যেসব হামলায় কমপক্ষে 7 জন নিহত হয়েছে। এবারে জানাবো, ভারতে শ্রীলঙ্কা থেকে আসা জাহাজে বিস্ফোরণ। শ্রীলঙ্কার কলম্বো থেকে আসা একটি জাহাজে ভারতের কেরালা উপকূলের কাছে পৌঁছালে বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনায় অন্তত 4 নাবিক নিখোঁজ হয়েছে, আহত হয়েছে আরও 5 জন। অগ্নিকাণ্ডের সময় অন্তত 20টি কন্টেইনার সাগরে পড়ে যায়। সেগুলোর মধ্যে কি আছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। খালেদা জিয়ার এক পরামর্শেই বদলে গেল রাজনৈতিক দৃশ্যপট। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরামর্শেই বদলে গেছে রাজনৈতিক দৃশ্যপট। এর ফলে আগামী 13 জুন লন্ডনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী জাতীয় নির্বাচন কবে অনুষ্ঠিত হবে এ নিয়ে কয়েক মাস ধরে চলা রাজনৈতিক অস্থিরতা ভোটের সম্ভাব্য সময় ঘোষণার মাধ্যমে কিছুটা প্রশমিত হয়েছে। তবে এপ্রিল মাসে ভোটের সময় ঘোষণা বিএনপির প্রত্যাখ্যান করায় বিতর্কের পুরোপুরি এখনও থামেনি। এই পরিস্থিতির মধ্যে এখন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে আগামী শুক্রবার 13 জুন লন্ডনে ড ইউনূস ও তারেক রহমানের সম্ভাব্য সাক্ষাৎ বা বৈঠক। অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস 4 দিনের সরকারি সফরে মঙ্গলবার লন্ডনে পৌঁছেছেন। সফরের আগেই বিএনপি ও সরকারি সূত্র নিশ্চিত করেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেকের সঙ্গে সাক্ষাৎ হতে পারে অন্তর্বর্তীকালীন সরকারের। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, বৈঠক শুক্রবার লন্ডনে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সংশ্লিষ্ট একাধিক সূত্রের মতে, প্রধান উপদেষ্টার সঙ্গে তারেকের বৈঠক ফলপ্রসূ হলে নির্বাচনের সম্ভাব্য সময়সূচি, গুরুত্বপূর্ণ সংস্কার উদ্যোগ ও জুলাই সনদসহ বিভিন্ন ইস্যুতে অন্তর্বর্তীকালীন সরকার ও বিএনপির মধ্যে যে মত পার্থক্য ও দূরত্ব তৈরি হয়েছে তা অনেকটাই কমে আসতে পারে। বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের একটি সূত্র জানিয়েছে, প্রধান উপদেষ্টা যুক্তরাজ্য সফর গত মে মাসের শুরুতে চূড়ান্ত হয়। এই তথ্য
জানার পর থেকে বিএনপি বিষয়টি বিবেচনায় নিয়েছে। সফরকালে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে প্রধান উপদেষ্টার সৌজন্য সাক্ষাতের সুযোগ তৈরি হতে পারে কিনা আদালতের রায় সত্য বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে শপথ না পড়ানোকে কেন্দ্র করে রাজধানীতে বিক্ষোভ ও অচলাবস্থা সৃষ্টি হয়েছে। পরিপ্রেক্ষিতে এই ধরনের কর্মকাণ্ড চলছে বলে জানা গেছে। ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা আজ ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইয়েমেনের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়া এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হামলায় ব্যবহৃত হয়েছে প্যালেস্টাইন 2 হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র। একটি জুলফিকার ক্ষেপণাস্ত্রের মধ্যে অন্তত একটি ক্ষেপণাস্ত্র সরাসরি বিমানবন্দরে আঘাত হানে বলে দাবি করেছেন তিনি। ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা তা প্রতিহত করতে ব্যর্থ হয়েছে, সরাসরি আঘাত হানে ইসরায়েলের বিমানবন্দরে। এই হামলার পর বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়েছে। হুতি গোষ্ঠী জানিয়েছে অবশিষ্ট বিমান সংস্থাগুলোকে ইসরায়েলের উদ্দেশ্যে যাত্রা স্থগিত রাখতে আহ্বান জানানো হয়েছে। ক্ষেপণাস্ত্র হামলার কয়েক ঘণ্টা আগে ইসরায়েলি যুদ্ধবিমান ইয়েমেনের হোদাইদা বন্দরের কাছে কয়েকটি স্থাপনায় হামলা চালিয়েছে। ইসরায়েলের দাবি, স্থানটি ছিল অস্ত্র পরিবহনের ঘাঁটি। যুদ্ধ চলতে থাকলেও হুতিরা নিয়মিতভাবে ইসরায়েলের অভিমুখে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে। এই হামলাকে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনিদের প্রতি সংহতি হিসেবে উল্লেখ করেছে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে এখন পর্যন্ত সেখানে 54,927 জন নিহত হয়েছে এবং আহত হয়েছে 1,26,615 জনের বেশি, যাদের বেশিরভাগই নারী ও শিশু। খবর সাফা নিউজের। ক্ষুধার্ত ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি গুলি, মৃত্যু শতাধিক। গাজা কেন্দ্র অঞ্চলে ত্রাণ নিতে লাইনে দাঁড়িয়ে থাকা মানুষের উপর ইসরায়েলি ড্রোন ও কোয়াডপ্টার থেকে গুলি চালানো হয়েছে। গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন বলছে, গত 27 মে থেকে ত্রাণ বিতরণ শুরুর পর এ পর্যন্ত ত্রাণ নিতে আসা লোকজনদের উপর ইসরায়েলি সেনাবাহিনী গুলি চালিয়ে 110 জনকে হত্যা করেছে। সর্বশেষ আজ ভোর 6টা থেকে 7টার মধ্যে ইসরায়েলের হামলায় নতুন করে 15 জন নিহত হয়েছে, আহত হয়েছে শতাধিক। বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে তথ্য জানিয়েছে মিডল ইস্ট আই। গাজা সিভিল ডিফেন্সের স্বাস্থ্যের মুখপাত্র মাহমুদ বাসাল জানিয়েছেন, এই হামলার সময় একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের ঢোকার জন্য অপেক্ষায় ছিল কয়েক হাজার ক্ষুধার্ত মানুষ। হঠাৎ করে ইসরায়েলি ড্রোন সেখানে গুলি চালালে ঘটনাস্থলে 12 জন মারা গেছে। এর আগে গত 2 থেকে 3 দিন ধরে ব্যাপক হারে গুলি চালিয়েছিল ইসরায়েলি বাহিনী। সেখানে গুলিতে ঝাঁঝরা হয়ে গেছে অনেক মানুষ। অবস্থায় দখলদার ইসরায়েলি বাহিনী এখনও নিরীহ ফিলিস্তিনিদের উপর ব্যাপক হারে দমন পীড়ন অব্যাহত রেখেছে। ফিলিস্তিনিরা কোথায় যাবে, কি করবে, কোথায় পালাবে সেটি তারা খুঁজে পাচ্ছে না। দখলদার ইসরায়েলি বাহিনী এমনই নৃশংসভাবে গণহত্যা চালাচ্ছে যা পৃথিবীর ইতিহাসে বর্বরতম এক গণহত্যা। কলম্বিয়ার 19 স্থানে বোমা হামলা। কলম্বিয়ার অন্তত 19টি স্থানে বোমা ও বন্দুক হামলা হয়েছে। সব হামলায় ড্রোনও ব্যবহার করা হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, দক্ষিণ পশ্চিম কলম্বিয়ায় ভয়াবহ যেসব হামলায় কমপক্ষে 7 জন নিহত হয়েছে। দেশটির তৃতীয় বৃহত্তম শহর কালি এবং আশপাশের বেশ কয়েকটি শহরকে লক্ষ্য করে চালানো হয়েছে এই হামলা। নিহতদের মধ্যে 2 পুলিশ কর্মকর্তা রয়েছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি আজ এক প্রতিবেদনে জানিয়েছে, গাড়ি বোমা, মোটরসাইকেল বোমা, রাইফেল ফায়ার এবং একটি সন্দেহভাজন ড্রোন ব্যবহার করে হামলা চালানো হয়েছে। কলম্বিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় 19টি হামলার তথ্য নিশ্চিত করেছে। স্থানীয় সংবাদ মাধ্যম কিছু হামলার সঙ্গে একসময় শক্তিশালী গেরিলা গোষ্ঠী রেভলিউশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়ার একটি অংশ সম্পৃক্ততার দাবি করেছে, তবে বিবিসি স্বাধীনভাবে এটি যাচাই করতে পারেনি। দক্ষিণ আমেরিকার দেশটির পুলিশ স্টেশন, পৌরভবন এবং বেসামরিক লক্ষ্যবস্তুতে এই হামলায় দেশজুড়ে আতঙ্ক বইছে। বিভিন্ন শহরে মানুষজনের চলাচল থেমে গেছে। অনেকে এখন কর্মস্থল ছেড়ে বাসায় চলে যাচ্ছেন। হামলার স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া কাউকে বাড়ি
বাড়ির বাইরে বের হতে অনুৎসাহিত করা হচ্ছে। রয়টার্স এবং এজেন্সি ফ্রান্স প্রেসের তথ্য অনুযায়ী নিহতদের সংখ্যা 7 জন বলে জানিয়েছে পুলিশ, আর আহতের সংখ্যা 28 থেকে 50 জনেরও বেশি। কলম্বিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা এক বিবৃতিতে জানিয়েছে কাউকে অঞ্চলে 12টি এবং ভ্যালেডেল কাউকে অঞ্চলে 60টি হামলা হয়েছে। মন্ত্রণালয় এই সহিংসতাকে অবৈধ সশস্ত্র গোষ্ঠীগুলোর মরিয়া প্রতিক্রিয়া হিসেবে বর্ণনা করেছে, কারণ সাম্প্রতিক সামরিক বাহিনী ও পুলিশের বিশাল অভিযানের পরিপ্রেক্ষিতে তাদের অবৈধ কাঠামো এবং অর্থের যোগান ধ্বংস হয়ে গেছে। রাজধানীর বোগোটায় প্রেসিডেন্ট প্রার্থী মিগুয়েল ইউরেবে টারবেকে হত্যার চেষ্টা করার কয়েকদিন পর এই হামলাগুলোর ঘটনা ঘটল। এ সময় ঘটনাস্থল থেকে 15 বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। আজ অ্যাটর্নি জেনারেল অফিস জানিয়েছে কিশোরটি তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো স্বীকার করেনি। তার বিরুদ্ধে খুনের চেষ্টা এবং অবৈধভাবে আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগ আনা হয়েছে। অ্যাটর্নি জেনারেল অফিস আরও জানিয়েছে একজন বিচারক কিশোরটিকে আটকের নির্দেশ দিয়েছে। তার ব্যাপারে তদন্ত চলছে। আশা করি গোয়েন্দারা সশস্ত্র গোষ্ঠীর ঘাঁটি খুঁজে বের করতে পারবে।